নমস্কার প্রিয় দর্শক শ্রোতা, বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি কবিতায় আমি রয়েছি সীমা। আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছেন ত্রিপুরার বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রদ্ধেয়া শুভ্রা সাহা। নমস্কার। কবি কবিতার আসরে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ কবিতা কথা শুনলেই কেউ যদি কবিতার কোনো আসরে ডাকে, কবিতা পড়ি আর না পড়ি, সে আসরে উপস্থিত থাকাটা আমাকে খুব আনন্দ দেয়। তাই আজ বিটিভি পর্দায় আমাকে যখন ডেকেছে তখন আমার খুবই ভালো লেগেছে। আমি আর দেরি না করে এখানে ছুটে এসেছি। আমি আন্তরিকভাবে বিটিভির কর্ণধারকে আমার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমাকে এখানে ডাকার জন্যে। আজ এই গুণী কবির সাথে আমরা স্বরচিত কবিতা তো শুনবই, আড্ডা দেব, সাহিত্যিক আড্ডা আপনাদেরকে সাথে নিয়ে। তো চলুন আমরা কবিতায় চলে যাই। শুরুতেই দিদির কাছ থেকে একটা কবিতা শুনি, তারপর কথায় চলে যাব। দিদি, শুরুতে আমাদেরকে কি শোনাচ্ছ? শুরুতে কিছুদিন আগে লেখা আমার একটা কবিতা আমার মনে পড়ছে, দু এক জায়গায় পড়েছিও আমি, সেটা দিয়ে আমি শুরু করি। সেটা একটা প্রেক্ষাপটও রয়েছে। কিছু মানে শীতের কিছুদিন আগে আমাদের শীত পরে পরে এই সময় আমাদের কয়েকজন মিলে আমাদের পাহাড় দেখতে যাওয়ার কথা ছিল। সে সবাই খুব উৎফুল্লিত, একটা কাজেই যাওয়ার কথা ছিল, কাজের কথা ভুলে সবাই পাহাড়ে গিয়ে কী করবে, কোথায় বেড়াবে, সেই নিয়েই সবাই মশগুল। সবাই যার যার শাড়ি কাপড় চোপড় সব রেডি যাবে, কিন্তু ইন দ্য মিন টাইম যে ওদের যাওয়াটা স্টপ হয়ে গেল, সবার যাওয়া হবে না। তখন সবার ভীষণ মন খারাপ, এক একজনে এক এক রকম অভিব্যক্তি, কেউ খুব ইমোশনাল হয়ে পড়েছে, কারো চোখের জল। কিন্তু আমার কোনো ভূক্ষেপই হয়নি, আমার তেমন কোনো প্রতিক্রিয়াও হয়নি। আমি বলি ঠিক আছে, পাহাড় দেখে নেব, আবার পাহাড় তো কতই দেখি, এবার না হলো বন্ধ হলো আবার যাব। কিন্তু পরমুহূর্তে মনে হলো যে না, ওদের সঙ্গে ওরা সবাই এতভাবে চিন্তিত, সবাই খুবই দুঃখিত, কেউ কেঁদে ফেলেছে, আমারও একটা কিছু করা দরকার। তখন আমি ভাবলাম আমি একটা কবিতাই লিখি ওদেরকে নিয়ে, ওরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেই নিয়ে আমি একটা কবিতা লিখে ফেলি। তখন কবিতা লিখতে গিয়ে আমার যে আসল ব্যাপারটা সেটাই মানে হারিয়ে গেল আর কি, ঠিক অন্য একটা কবিতা হয়ে গেল। সেই কবিতাটি আমি খুঁজছি, কোথায় লিখেছি দেখি সেই কবিতাটা। হ্যাঁ, তখন আমি এই কবিতাটা আমি আরও দু এক জায়গায় পড়েছি। পড়ার পর আমি জিজ্ঞেস করলাম কবিদের, আমার কিন্তু আসল যে ব্যাপারটা সেটা লিখতে গিয়ে অন্য একটা এসে গেছে, আপনাদের কি সেরকম হয়? তো ওরা হাসলো আর কি। সেই কবিতাটা আমি পড়ছি। পাহাড় দেখতে গিয়ে। তোমাকে দেখার ইচ্ছেটায় হঠাৎ বাজ পাখি ছোবল মারল। ইচ্ছেটা কেমন লজ্জাবতী হয়ে পাখা দুটো ইচ্ছে ডানায় ভর করে কোথায় উড়ে গেল। সেই 7 সকালের মোহনায়, যখন অনেক ইচ্ছের প্রতিফলন হতো অশ্রুতে, শেষে অভুক্ত অচেনায় আর ইচ্ছে শক্তির প্রতিজ্ঞায়। তুমি এতই বিস্তৃত, অজানা সকাল তোমাকে নিয়ে ভাবনার জালে আলেয়া হয়। তোমার বিশালতার বিরলতা কবে আমার মনের কোণে সাগরের অতলতায় পরিণত হয়েছে। ভেবে ভেবে অকুল অনিশ্চয়তায় ডুবে যাই। তোমার অতল গভীরতায় তুমি থাকো, আমার অতল গভীরতায়, ব্যর্থ প্রেমিকের অব্যর্থ মোহনায়। এতদিন যখন দেখতে পাইনি, হয়তো একদিন আমি তোমাকে দেখতে পাবো। একদিন যখন দেখতে পাবো তোমায়, তুমি তখন সমৃদ্ধ পাহাড় হবে। তোমায় ছুতে গিয়ে আমার ইচ্ছে ডানারা আবার লজ্জাবতী হবে। এটা এই কবিতাটা লেখা হয়ে গেছে অন্যরকম, যেটা ভেবেছি সেটা হয়নি। আসলে আমার একটা প্রশ্ন ছিল দিদির বা কবির প্রতি, যে ত্রিপুরা যেহেতু পাহাড়ে ঘেরা, সেখানে পাহাড়টা বা ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য কতটা প্রভাবিত করে লেখালেখির ক্ষেত্রে, এটার উত্তর কিন্তু আমি কাব্যিক দৃষ্টিভঙ্গিতে উত্তর কিন্তু আমি পেয়ে গেছি প্রশ্ন করার আগেই। হ্যাঁ, তা আমাকে ভীষণ প্রভাবিত করে, তাই না? হ্যাঁ।
ত্রিপুরা আমার জন্মভূমি, মাতৃভূমি। এখানে আমার জন্ম গ্রামে, খুবই গ্রাম। শৈশবটা কোথায় একটু বলো তো? সে শৈশব আমার কেটেছে খুব গ্রামে, পাড়াগা যাকে বলে সেখানে। সেই আমার গ্রাম এত সুন্দর গ্রাম, সেখানে প্রতি মুহূর্তে ধুলায় আমি হেঁটেছি। আমার গ্রাম এত ভালো গ্রাম, শিশির ভেজা ঘাসে আমি চলেছি। আমার গ্রাম এত সুন্দর গ্রাম, এত সমৃদ্ধ গ্রাম, সেখানে নদী কলকল করে জল বয় আমার রাস্তার পাশ দিয়ে। আর সেই বন্যায় এত অদ্ভুত বন্যা সেখানে হয়, ভীত হয়ে যাই আমরা। সেইটা একটা অন্যরকম দৃশ্য হয় যখন বন্যায় নদীটা ভেসে যায়, তখন মানুষের ঘর দোর ভাসিয়ে নিয়ে যায়, ভয় পাওয়ার মতো বন্যা হয় আমার গ্রামের, প্রকৃত গ্রাম যেটা বলা যায়। তারপর আমার গ্রাম এমন একটি গ্রাম যেখানে শরতে কাশফুল ফুটে, আমি রাশি রাশি কাশফুল কুড়াই। আমার গ্রাম এমন একটি গ্রাম, বসন্তে তার নদীর ধারে ধারে কাশফুল, ভাট ফুল ফুটে। আমার গ্রাম খুবই সুন্দর গ্রাম, এখনও সেই গ্রাম্য জীবন আছে আমাদের। অনেক শহরের উন্নতি হলেও আমার গ্রাম সেই গ্রামই রয়ে গেছে। আমাকে খুব ভাবায়, আমাকে খুব হাসায়, আমাকে খুব ভালোবাসে আমার গ্রাম, আমার গ্রামের মানুষ। আমি আমার গ্রামকে খুব ভালোবাসি, আমি সবসময় যাই আমার গ্রামে। আমার গ্রাম শহরের খুব কাছেই, কিন্তু এখনও সেই গ্রামই রয়ে গেছে। আর আমার গ্রামের রাস্তা খুবই পবিত্র রাস্তা। আমার গ্রামের নাম চাম্পামুড়া, ঠিক 14 দেবতার বাড়ির কাছে। এবং সেই রাস্তাটা এতই পুণ্য রাস্তা, সেখান দিয়ে পুণ্যার্থীরা সবসময় 14 দেবতা বাড়িতে সেই ছোটোবেলা থেকে দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে আবার আসছে। অনেক পুণ্যবান তার পুণ্য অর্জন করে আর সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পুণ্যের ছোঁয়া সবার মধ্যে লেগে যাক, আমারও এই আশা। তা দিদি, তোমার লেখালেখিটা কবে থেকে শুরু হয়েছে সেটা আমরা জানতে চাই। লেখালেখি বলতে ছোটবেলায় লিখতাম, কিন্তু সেই লেখা রাখিনি, ছিঁড়ে টিড়ে ফেলে দিয়েছি। স্কুলের ম্যাগাজিন, ওয়াল ম্যাগাজিন থেকে ফার্স্ট শুরু হয় আর কি, প্রকৃতপক্ষে সেটাই শুরু হয়। তারপর কলেজ ম্যাগাজিনে লিখেছি, তারপরে কবিতা লিখেছি। তার পরবর্তী সময়ে মানবী প্রকাশনী থেকে আমার নিয়মিত মানবীর যে ম্যাগাজিন সেখানে বেরোতো। মানবীর যে কর্ণধার ছিলেন কল্যাণী ভট্টাচার্য মহোদয়া, তিনি এখন নেই আমাদের মধ্যে, কিন্তু ওনার স্মৃতি সবসময় আমাদের মধ্যে থাকবে। আমি ওনার ছাত্রীও, আবার একসঙ্গে আমরা কাজও করেছি। উনি আমাকে খুব প্রেরণা দিয়েছেন লেখালেখির ব্যাপারে। ওনার প্রকাশনী থেকে আমি প্রথম আমার বই বার করি, মানে প্রকাশ করেন উনি। আমার লেখাগুলি নিয়ে উনি প্রথম প্রকাশ করেন। ওনার কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, ওনার কথা আমার সব মনে থাকবে সারা জীবন। লেখালেখির ক্ষেত্রে তো ওনার মানে তুমি নামটা বলনি, কল্যাণী ভট্টাচার্য মহোদয়া। কল্যাণী ভট্টাচার্য মহোদয়ার ওনার অনুপ্রেরণা পেয়েছো, কিন্তু পরিবারে কার দ্বারা তুমি অনুপ্রাণিত হয়েছো? পরিবারে ছোটবেলায় আমার দাদা কবিতা লিখতেন, দাদার একটা কবিতার খাতা ছিল, সেটা লুকিয়ে রাখতো দাদা, কিন্তু আমি খুব লুকিয়ে লুকিয়ে দেখতাম এবং লিখতামও। কিন্তু দাদা চট করে আমার কাছ থেকে সে খাতাটা নিয়ে যেত, ওনার ব্যক্তিগত খাতা। পরবর্তী সময়ে আর তেমন কেউ আমাকে নাও করেনি। আর আমার কলেজে পড়া শেষ না হতে না হতে বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমার লেখালেখি, পড়াশোনা, চাকরি, যা কিছু সব আমার বিয়ের পরেই হয়েছে। আর আমার ভাই ছিল একজন, এখন নেই, সে আমাকে খুব প্রেরণা দিত লেখার ব্যাপারে। যখন দেখতাম আমি কবিতা লিখতাম, গল্প লিখতাম, সে বলতো কিভাবে লিখতে হবে আর কিভাবে এটাকে বাড়াতে হবে, স্টাইলটা কী করলে সুন্দর হবে, কি বিষয়টা ধরলে ভালো হবে, আমাকে বলতো। তাছাড়া প্রেরণা এরকমভাবে আমি চলেছি লেখালেখির ব্যাপারে। পারিবারিক কোনো কিছু বা সংসারের কোনো চাপ কখনো লেখালেখির মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি তো? আমার সংসারে তেমন কোনো চাপ নেই। আমার একমাত্র মেয়ে, বিয়ে হয়ে গেছে, আর ওকে নিয়ে যখন আমি সময় কেটেছি তখন হয়তো একটু লেখা ডিস্টার্ব হয়েছে। আমার হাজব্যান্ড যিনি, উনি আমার লেখার ব্যাপারে বা পড়াশোনার ব্যাপারে তেমন কিছু বাধারও সৃষ্টি করেননি, আর হাও বলেননি, নাও বলেননি। আমার স্বাধীনতা খুব একটা বেশি হস্তক্ষেপ করেননি। বাহ, এটা তো খুব ভালো বিষয়। আসলে এই জিনিসটা কিন্তু সকলের মানে পাওয়া হয় না। তো যারা পেয়েছেন বা যারা পেয়ে থাকেন তাদের জন্য আমাদের খুব গর্ব হয়, আর যারা পাননি তাদের জন্য আমরা
চাইবো যেন ওনারাও পেয়ে যান সেই রকম একটা পরিবেশ, কারণ লেখালেখির জন্য আলাদা অন্যরকম একটা পরিবেশের দরকার হয়। সে আমার লেখালেখি, আমার পরিবেশটা ভালোই ছিল, আমার সেখানে কোনো ডিস্টার্ব হয়নি। খুব ভালো খবর, খুব ভালো কথা। তা এখন আমরা চলে যাই আরেকটা কবিতায়, কি শুনবো? আচ্ছা, আমার একটা কবিতা, সেটা যখন করোনার সময়ে পুরস্কৃত হয়েছে কবিতাটা। আচ্ছা। অনলাইন একটা প্ল্যাটফর্ম, প্রতিলিপি পোর্টাল, ওখানে অনেক ভাষায় কবিতা লেখা হয়, বাংলা ভাষাও আছে এর মধ্যে। আমি যখন করোনাকালীন সময়ে যে অবসর সময়, তখন অনেক সময় তখন সেটাতে আমি লিখতাম, গল্প কবিতাগুলি লিখতাম। গল্পেও হয়েছে, তো গল্পটা আমার সিলেক্টেড হয়েছে ওখানে প্রকাশ করার, কিন্তু কবিতাতে আমি প্রাইজ পেয়ে গেছি। তার মানে আমরা জানতে পারলাম যে কবিতার পাশাপাশি তুমি গল্পও লেখো। হ্যাঁ হ্যাঁ, আমি গল্প লিখি, প্রবন্ধ লিখি, আর্টিকেলও লিখি। আচ্ছা। ওই কবিতা 10টা করে সবাই কবিতা দিতে বলেছে সবাইকে, আমিও 10টা কবিতা পাঠিয়েছি সে অনলাইনে। 2000 মতো কবিতা হয়েছে, তার মধ্যে 20টা কবিতাকে ওরা পুরস্কৃত করেছে। এর মধ্যে আমার কবিতাটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করিনি এই কবিতাটা পুরস্কৃত হবে। এর একটা প্রেক্ষাপট আছে। করোনাকালীন সময়ে যেই মহামারী চলছিল, চারিদিকে মানুষের প্রাণহানি, সারা বিশ্বে যে একটা তাণ্ডব, সেই তাণ্ডবের সময় তখনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। আমাদের এই দেশ আবিষ্কার হয়েছে, কদিন পরে শোনালো না সেটা হবে না। আমাদের দেশেও চলছিল ভ্যাকসিন কীভাবে আবিষ্কার হবে তার তদারকি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই ব্যাপারে খুব উদ্গ্রীব ছিলেন। সেই সময় আমাদের যে রাম মন্দির এখন প্রতিষ্ঠা হলো, সেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য উনি গেছেন। সেখানে পারিজাত বৃক্ষ রোপণ করে সেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এটা খুব ভাইরাল হলো টিভিতে। হঠাৎ ফেসবুকে একটা কমেন্ট শুনে আমার ভীষণ খারাপ লাগলো। একজনে কমেন্ট করেছে, হ্যাঁ, সব দিকে মানুষ এভাবে মরছে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী ভ্যাকসিন আবিষ্কারের ব্যাপারে কোনো নাক না গলিয়ে তিনি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। সেটা আমার খুব দাগ কেটেছে, সেই নিউজটা আর কি। এটা নিউজের মতোই ছিল আর কি। কেউ দেখেছে কিনা জানি না, আমি দেখেছি ফেসবুকে। এটা দেখার পরে এবার আমরা যে কবিতাটা শুনবো সেটা জানি কি, সেটাই এটার উপরে এটার প্রেক্ষাপটটা এটা। তখন আমি এই কবিতাটা লিখলাম যে কত কিছুই তো আবিষ্কার হয়নি, কত কিছুর এর আগে আমাদের অনেক রোগ গেছে, কিন্তু সেগুলির কোনো ওষুধ আবিষ্কার হয়নি। এটার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে, হবে, তার জন্য প্রধানমন্ত্রীর কাজ তো আর বন্ধ থাকবে না। তখন আমি এই কবিতাটা লিখেছি। আবিষ্কার হয়নি ভ্যাকসিন, মানবিকতার মুখোশধারী নপুংসক, মণি পালঙ্কে আতশোয়া আমিটার, যৌবনে ভস্ম করেছে সে অপরূপ লাবণ্য, ইথিওপিয়ার সুরিকন্যার চোখের সামনে ঝলসে ওঠা চুন কামহীন দঙ্গলে ভরা, চিরমন্দায় ঠাসা ফরাস চাপা ছাড় পোকা বেষ্টিত সমাজটার, দেবতার নামে যত বাহাদুরি, সদ্য জাতের টুপি টিপে অহংকারী, দেশভক্তের রিমিক তোলে স্বদেশপ্রেমী, আজও সকাতরে মা আশ্রমবাসিনী, বিশ্বজোড়া তোলপাড় বাঁচার অধিকার, পৃষ্ঠ হয় পথশিশু মৃত্যু মানবতার, দুয়ারে কেঁদে বেড়ায় নিভৃত বিচার, গৃহিণী তাকায় শুধু সবের আশায়, হয়েছে কি আবিষ্কার ভ্যাকসিন, মরেছে অজস্র প্রেম, পাইরামাস থিপসির মতো মরেছে অজস্র প্রেম, বেদনা মমতা মরীচিকায় হেরেছে বসন্ত, তমিশ্র যাতনায় ভেসেছে শহীদ কফিন, তৃপ্তিহীন ভাতৃরক্তে ধরণী রঙিন, হয়েছে কি আবিষ্কার ভ্যাকসিন। সব কিছুর তো ভ্যাকসিন আবিষ্কার হতে পারে না, সেই আর কি। খুব সুন্দর একটা বাস্তব চিত্র আমরা দেখতে পেলাম এই কবিতার মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি কথা ও কবিতায়, সঙ্গে থাকুন, ফিরে আসছি। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি?
ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। চলুন আবারও আমরা কথা এবং কবিতায় চলে যাই। তা দিদি, কবিতা লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, বিষয় নির্বাচন, সেক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কিছু বিষয় মানে কিভাবে করো? বিষয় নির্বাচনের প্রতি কি বিষয় নির্বাচন করতে গিয়ে কি কোনো কিছুর উপরে বিধিনিষেধ রয়েছে বা কি? না না, সেরকম কিছু না। বিষয় তো যেমন এখন চলছে বসন্ত, ভাষা মাস, কিছুদিন পর আসবে বইমেলা, এই বিষয়গুলি, যে বিষয়গুলি ভাবায় সেই বিষয়গুলি লিখতে ভালো লাগে। আচ্ছা, যেমন বিষয় নির্বাচনের ক্ষেত্রে যদি এরকমটা আসে যে ধর্মীয় কোনো ব্যাপার যদি চলে আসে, সেক্ষেত্রে কি এটাকে অ্যাভয়েড করা হয় নাকি? ধর্ম বলতে আমি বুঝি মানবতার ধর্ম, মানুষকে ভালোবাসাই আসল ধর্ম। এবার ভগবান মানুষের মধ্যে রয়েছে, কাজে আলাদা করে ধর্ম কিছু নেই। ভগবান মানুষকে ভালোবাসলে আমি ভগবানে বিশ্বাসী। আমার মনে হয় যে মানুষকে আঘাত দিয়ে যদি আমি সারাদিন ঠাকুরকে ডাকি, আমার পর মুহূর্তে নর্দমায় পড়তে হবে। কাজে আমি মানুষের কাছে যেতে চাই, মানুষের কাছাকাছি থাকতে চাই এবং তার মধ্যে আমি তৃপ্তি পাই। মনে হয় তার মধ্যে আমি ভগবানকে খুঁজে পাই। আমি অনুভব করেছি যখনই আমি মানুষ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাই, মনটা ভীষণ খারাপ থাকে, আমি ভালো থাকি না। যখন অনেকের মধ্যে থাকি তখন আমার মনটা ভালো হয়ে যায়, মনে হয় এখানেই বোধহয় ভগবান আছে। সুন্দর দৃষ্টিভঙ্গি আমরা পেয়েছি। ইতিমধ্যেই গেছে আমাদের ভাষা দিবস, এই সম্পর্কে তুমি কি বলবে? হ্যাঁ, ভাষার মাস এটা। ভাষা দিবসে তো আমাদের খুব ভাবায়, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, ভাষা দিবস নিয়ে কবিতা লিখি, কবিতা পাঠ করি। সেরকম একটা কবিতা আমি পড়ছি, ভাষার উপরে একটা কবিতা আমি অন্তত পড়ি, একুশের গান। এটা ঠিক কবিতা নয়, ছড়া টাইপের গান, কবি লেখা আর কি। একুশ তোমায় দেখে আমি মুগ্ধ আরবার, সবার মাঝে তুমি কেমন নরম কোমল একাকার। ভাষার মাসে তোমার দেখা অন্য বার্তা বয়, ভাষার মাসে তুমি কেমন ভালোবাসায় রও। সারা বছর দেখি না তো তোমার কথা কয়, তোমায় নিয়ে সবাই এখন মত্ত পাগল হয়। তোমার ভাষায় নাচে খেলে, তোমার ভাষায় গায়, তবুও কেন সবাই বলে হারিয়ে তুমি যাও। ভিন দেশেতে অন্য মায়ের অন্য ভাষায় কয়, সেথায় যদি তোমার মায়ের কোনো ছেলে রয়। আমি কেমন আকুল হয়ে তার দিকেই ধাই, ভিন ভাষাকে ছেড়ে ছুড়ে মায়ের ভাষায় গাই। ভালোবাসায় নিজের ভাষায় আকুল হয়ে ধাই, অনেক দিনের পরে যেন নির্মল বাতাস পাই। একুশ তুমি আজও আছো অনেক রক্তের পর, তোমার আগে কেউ বোঝেনি মায়ের ভাষার কদর। তোমায় নিয়ে গর্ব করি
তোমায় নিয়ে হাসি, তোমায় নিয়ে বোকাবনি বোদ্ধা সমাজে। তখন কেমন ক্ষুব্ধ হয়ে তোমাকেই দোষী, ইংরেজিটা যদি হতো তোমার মুখের ভাষা, হয়তো তখন গর্ব হতো আমার প্রজন্মের। অন্য ভাষা শিখতে তখন হতো না তৎপর। কাটতো কেমন স্ট্যাটাস নিয়ে পৃথিবীতে আজ, মাম্মি ডাডি সবাই মিলে মাথায় নিয়ে তাজ। ভালোবাসা হারিয়ে যেত কোথায় অচেনায়, মোহের জালে আটকে যেত ভালোবাসার রাজ। 21 তুমি আমার দিবস, আমারই রও, স্বার্থপরের এই কথাকে উড়িয়ে তুমি দাও। বিশ্বজুড়ে তুমি শুধু বাংলা ভাষার নও, পৃথিবীর সব ভাষারই জননী তুমি হও। ধরার বুকে আজকে তুমি সবার নমস্য, প্রণাম তোমায়, প্রণাম তোমায়, তুমি সবারই রও। বাহ, অসাধারণ অসাধারণ। আসলে 21-এর কবিতা যত শুনি তত মুগ্ধ হই, কারণ এই 21-এর যে স্মৃতিচারণা বা স্মৃতিগুলো যে রয়েছে সেগুলো আমাদেরকে ভীষণভাবে ভাবায়। কারণ এই 21-এর যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্যই কিন্তু আজকে আমরা মায়ের ভাষা কথা বলতে পারি, আমাদের ভাষা মর্যাদা পেয়েছে। শুধু আমাদের নয়, আমাদের ভাষার সঙ্গে বিশ্ব আন্তর্জাতিক মানে বিশ্বে আমাদের মাতৃভাষার প্রত্যেকটা ভাষাই মর্যাদা পেয়েছে। তার দারুণ ব্যাপার বিষয়টা আসলে। আর তার জন্য আবারও আমাদের মাথা নমন করতেই হয় ভাষা শহীদদের প্রতি, তাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানাই আমরা, কারণ তাদের এই আত্মবলিদানের জন্যই কিন্তু আজকে আমরা আমাদের প্রত্যেকের ভাষাকে, মাতৃভাষাকে আমরা নিজেরা মায়ের বুলিকে ধারণ করতে পেরেছি। তো আমরা চলে যাব পরের প্রশ্নে দিদি। এখন ইতিমধ্যে আমাদের কিন্তু শীত যায় যায় এবং বসন্ত কিন্তু চলে এসছে। কোকিলের ডাক আমরা শুনতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ, কোকিলের ডাক শুনতে পাচ্ছি। তো বসন্ত নিয়ে তুমি কি আমাদেরকে কিছু শোনাবে বা কিছু? বসন্তের তো অনেক কবিতা লেখা হয়। বসন্ত আমার প্রিয় ঋতু। আচ্ছা, আমার না, সবার ঋতু। বসন্ত ভাষার মাস, ঋতুর রাজ বসন্ত, এসে গেলে রঙের খেলা, মাতে সবাই। বসন্তের উপর কবিতা আমি একটা পড়বই, একটা পড়ি আমি। আমার প্রিয় কবিতা বলতে পারো, আগে লিখলেও আমার প্রিয়ই। বসন্ত স্বপ্ন। এই বসন্তে একটি রঙিন স্বপ্ন বারবার উকি দেয় আড়াল থেকে, গহন আড়াল। বহুদিন যা চাপা পড়েছিল, এতদিন ভাবনায়ও আসেনি সে মোহ। নতুন উৎপত্তিস্থলটা এখন অনেক অতি আধুনিক। আধুনিকতা শৌখিনতাকেও যেন ছাড়িয়ে তাড়িয়ে দুমড়ে মুচড়ে একাকার করে তোলে। ধ্বংসস্তূপের মধ্যেও অঙ্কুরোদ্গম হয়, কিন্তু তার মধ্যে জল ঢাললে সর্বনাশ। ফিকে হয়ে যাবে সব রং, হয়তো জৌলুসবিহীন হয়ে তার গর্ভপাত ঘটবে। এ এক আবির রঙের ফানুস, রাঙিয়ে দিলে চেহারাটা কেমন অন্যরকম শৌখিন। একদিন তুমিও দাঁড়িয়েছিলে শৌখিন বাঁকে রং দেবে বলে, আমি ভয় পেয়ে যাই দেখে ছেড়ে দিলে দূর থেকে। আজ মনে হয় সব ভুল ছিল, জানি না তোমার মনে ছিল কি ছিল। হয়তো মনটাও মেকআপ ছিল, জল ঢাললে মেকআপ হয়তো ধুয়ে মুছে সাপ। মাঝখানে বসন্ত বিলাপ, অনাদিকালে তৃষ্ণা নিয়ে আবার সস্থানে বিরাজ। তবুও বসন্ত রঙিন তো করে মন, মনে করায় অতীত। হোক না কুহেলিকা ঝিকমিক, যাক না ধুয়ে আবির প্রলেপ, তবুও দুয়ের মাঝখানটা এঁকে দেয় রঙিন স্বপ্নের ঠিকানা। বাহ, বসন্তের কবিতা শুনতে শুনতে আমরাও কিন্তু রঙিন হয়ে উঠেছি। খুব সুন্দর লিখেছো, মুগ্ধ হয়েছি বসন্তের কবিতা শুনে। একটা প্রশ্ন খুব তাড়না দিচ্ছে আমাকে জানতে, যে এই যে লেখাগুলো, হ্যাঁ, সেই ছোটবেলা থেকে তুমি লিখছো, তো সেই ক্ষেত্রে কোনো কবি বা লেখকের দ্বারা কি তুমি অনুপ্রাণিত হয়েছিলে যে এনার লেখা পড়ে? না, আমি রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত সবসময় পড়তাম, খুব ভালো লাগতো। ওদের ছড়া কবিতা আমি ছোটবেলা থেকে পড়তাম।
আচ্ছা। তারপরে নবনীতা দেবসেন, এরকম আধুনিক কবিদেরও আমি কবিতা পড়ি, অনুপ্রাণিত হই। আর কবিতা আমার ভালো লাগে পড়তে, শুনতেও ভালো লাগে। শুভ দাশগুপ্তের কবিতা, শঙ্খ ঘোষের কবিতা। বাহ, খুব ভালো কথা। আমরা কি দু একটা বইয়ের নাম জানতে পারি? হ্যাঁ, আমার 3টে কবিতার বই আছে। অমৃত মহোৎসব, রক্তহলি, বনলক্ষ্মী। তাছাড়া গল্পের বই আছে, ছোট ছোট গল্পের বই আছে 4টে। জীবন প্রবাহে, গোধূলির রবি, সীমাবদ্ধ, আর একটা আছে যে গল্পের কোলাজ। তাছাড়া আছে জীবনীমূলক ছোটদের নাটক আছে। আচ্ছা। এইবার একটা ছোট গল্প নিয়ে, অনুগল্প নিয়ে একটা লেখা বেরোচ্ছে এবারে বইমেলায়। এই বইমেলা নিয়ে তুমি কি বলবে? বইমেলা তো বইমেলাটা আমাদের জন্য একটা মানে ত্রিপুরাবাসীদের জন্য ত্রিপুরার একটা উৎসব। তো সে নিয়ে কি? দারুণ একটা ব্যাপার। বইমেলায় আসলেই মনটা কেমন দোলা দেয়। বইমেলায় যেতে না পারলে তো অস্থির অস্থির করে মন। এত বইয়ের সারি, কতজনের বই দেখা যায় সেখানে, প্রকাশ হয়। ম্যাগাজিন, আমার একটা ম্যাগাজিন আছে, ম্যাগাজিন বের করি আমি। সেই ম্যাগাজিনটা এবার আমার ম্যাগাজিনটা সে থাকবে, ম্যাগাজিন যেখানে ম্যাগাজিনের জন্য যেখানে নির্দিষ্ট জায়গা আছে সেখানে আমার ম্যাগাজিনটাও থাকবে। সবাই দেখবে, আমার বইগুলি দেখবে। যখন বই একটাও ছাপানো হয়নি, বইমেলায় যেতাম, অনেকের বই দেখতাম, তখন মনে মনে ভাবতাম আমার যদি একটা বই এরকম বইমেলার কোনো স্টলে থাকতো। তো এখন মনে হয় ঠিকই, এখন আমার বইমেলা কোনো কোনো স্টলে দেখি, হঠাৎ দেখে হ্যাঁ এটা আমার বই। তো হয়তো ওই স্টলে ওদের কাছে আমি কোনো বই প্রকাশ করিনি, হয়তো যে প্রকাশক সে হয়তো দিয়েছে নিয়ে, তখন আমার খুবই ভালো লাগে এই ব্যাপারটা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তোমার কাছ থেকে আরেকটা কবিতা শুনে নেব, শুনেই আমরা অনুষ্ঠানের সমাপ্তি করব। কিসের উপর কবিতা পড়বো? আচ্ছা, আমি সেই কবিতাটা পড়ে শেষ করি। হ্যাঁ, এটা হলো ভালোবাসার মাটি। এটা আমার অমৃত মহোৎসব বইয়ে থেকে পড়ছি। ঘরের ছেলেটি সেদিনও ছিল, খেলছিল ময়দানে, সন্ত্রাস ঢুকে যায় পাশের অলিতে গলিতে সারা দেশে, কেড়ে নেয় ময়দান, হাট বাজার, সব ফুল উদ্যান, পাপড়িগুলি ছিঁড়ে নেয় স্বপ্নগুলিও। রজনী দীঘল, অশ্রু হাহাকার, ময়দান রক্তাপ্লুত, বৃদ্ধ বনিতা ঘর ছাড়া, হাজার সন্তান মোকাবেলায়, সদ্য প্রসূতি ভয় পেয়ে পালায়, ঘুমন্ত সন্তানের পরিবর্তে বালিশ কোলে, স্বামী রাইফেল হাতে ঝোপ ছাড়ে, বিষধর সর্পের সাথে স্বাধীনতা পাবে বলে। কি ফারাক 47 আর 71 বা 21? গঙ্গা আর মেঘনা একই মোহনায়, একই বাতাস সুবাস পাখির তান, একই ধরিত্রীর সন্তান পাশাপাশি শুয়ে। এখানেই আবার শ্রাবণ আসে, প্রতিবাদী ফসল ফলে, বসন্তে স্বপ্ন ফুল ফুটে, আরক্ত পাপড়িকুলি আপন সত্তা রক্ষায় বারবার আগুন ঝাঁপ দেয়। তোমাকে ভালোবেসে তোমার বুকে ঘটে চলে রক্ত বন্যা, সব মিছিল। তুমি শুধু নীরবেই শুয়ে যাও, আর আমরা তোমাকে ভালোবেসে যাই আজও। বাহ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমরা এতক্ষণ কবিতার আবহে ডুবেছিলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর কবিতা শোনার সুযোগ করে দিয়েছো এবং আমাদেরকে সময় দিয়েছো। আপনাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারা এতক্ষণ ধরে আমাদের পাশে ছিলেন। আবারও আমরা ফিরে আসব আরও একজন কবিকে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিটিভির পাশে থাকুন। নমস্কার। নমস্কার।